হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাস 11 এর আমাদের যে বেসিক ম্যাথমেটিক্স চ্যাপ্টার শুরু হয়েছে সেই বেসিক ম্যাথমেটিক্স চ্যাপ্টারের এটা হচ্ছে কি সেকেন্ড ক্লাস। প্রথম একটা ক্লাস হয়েছে। প্রথম ক্লাসে আমরা যেগুলো করেছি সেগুলো হচ্ছে কি কিছু রাশি যেগুলো আছে তাদের মান আমরা লিখেছিলাম, যে √2 মান কত হয়, √3 মান কত হয়, এগুলো লিখেছিলাম। তো আজকের আমরা একটা করব যেটা ক্যালকুলেশন ফাস্ট করার জন্য। আমরা বেসিক ম্যাথমেটিক্স করছি কেন? ক্যালকুলেশন যাতে ফাস্ট হয়, কেন কি ফিজিক্সের সমস্ত থিওরি পড়ে নেওয়ার পরে সমস্যা যেগুলো হয় যে ক্যালকুলেশনে গিয়ে আটকে যায়, তো সেই জন্য আগে বেসিক ম্যাথমেটিক্স আমাদের ক্লিয়ার করা উচিত। তো আমরা আজকের যেটা টার্গেট নিচ্ছি, কিছু পার্সেন্টেজের কোশ্চেন করব, দেন আমরা ত্রিকোণমিতি করব। ত্রিকোণমিতি, তো এখানটা আমি লিখে নিচ্ছি যে আজকের পার্সেন্টেজ পার্সেন্টেজ যেগুলো আমরা ক্যালকুলেশন করি, সেই ক্যালকুলেশন ক্লাস 10-এ আমরা যেরকম শিখেছি উত্তর তো সেম আসবে, কিন্তু আমি চাইছি কি যে উত্তর যেন ফাস্ট আসে। মানে আমি যেন ডাইরেক্ট বলে দিতে পারি যে এক্স এর 10% বৃদ্ধি হলে কত হবে। বোঝা গেল? তো আমি এখানে লিখছি, দেখ, প্রথমে আমি যদি বলি এক্স এর 10% বৃদ্ধি হলে এখন মান কত, কিভাবে করবি? এখন মান কত? তো স্বাভাবিকভাবে সবাই এই পদ্ধতিতে করবে যে এখন মান হবে কত, এক্স প্লাস বেড়েছে কত না 10%, মানে 10/100 ইন্টু এক্স। আগে ছিল এক্স আর তার সঙ্গে বৃদ্ধি হলো কত, 10%, মানে তো উত্তর হয়ে যাবে কত, এটা 100 হচ্ছে লসাগু হচ্ছে, তো 100x প্লাস 10x, তো এটা হয়ে যাবে কত না 110x/100, তো 1.10x, মানে 1.1x। কিন্তু কথা হলো যে আমাদের ফিজিক্সের ক্যালকুলেশনে আমরা দেখতে পাবো যে আমরা কোনো একটা অঙ্ক করছি, সেই অঙ্কতে এটা একটা পার্ট, দেখা গেল কোনো একটা বললো যে এই রাশিটা 10% বৃদ্ধি হয়েছে আর একটা রাশি 10% হ্রাস হয়েছে, তাহলে ওদের মানে সূত্র অনুযায়ী যে রাশিটা আছে তার শতকরা পরিবর্তন কত হবে। তো আমি যদি এরকম পার্সেন্টেজের ক্যালকুলেশন 3-4 লাইন করে করি তাহলে তো সময় যাবে অনেক। তো এখানে দেখ আমি কিরকম বলছি, এক্স 10% উপরের দিকে অ্যারো দিলাম মানে বৃদ্ধি, একে আমি ডাইরেক্ট লিখবো। দেখ, প্রথমে ছিল কত, এক্স এর সাথে কত গুণ ছিল, 1। 10% মানে তোকে আগে ভেবে নিতে হবে 10% মানে 10/100। 10/100 মানে কি, 10/100 মানে 0.1, মানে প্রথমে ছিল 1x আর বাড়লো কত 0.1x, তো ডাইরেক্ট লিখবি 1.1x। x 10% বৃদ্ধি হলে কত হচ্ছে 1.1x। তারপরে আমি যদি বলি x 50% বৃদ্ধি, তাহলে আমি কি লিখবো, 50% মানে কি 50/100, 50/100 মানে কত হচ্ছে 0.5। তো আগে ছিল 1x আর বাড়লো 0.5, মানে 1.5x। বুঝা যাচ্ছে? যদি বলি x 75% বেড়েছে তাহলে কত হবে, আগে ছিল 1 আর 75% মানে কত 0.75, তাহলে 1.75x। যদি বলি x 200% বৃদ্ধি হয়েছে, 200% বৃদ্ধি মানে কি, 200% মানে 2, ছিল শুধু x মানে 1x, সঙ্গে 2x বাড়লো মানে কত হবে 3x। বোঝা গেল? এবারে দেখ আমি যদি কমাই x, আচ্ছা আরো করছি, x 2% বৃদ্ধি হলো, 2% বৃদ্ধি মানে কি না 1 পয়েন্ট, দেখ 2% মানে কত হবে 2/100, মানে 0.02, তাহলে ছিল 1 আর বাড়লো 0.02, মানে 0.02 বাড়লো, তো x। যদি বলে x 7% বেড়েছে তাহলে কি হবে 1.07x, ঠিক না? এতগুলো লেখ আগে, তারপরে আমি কমালে কি হবে সেটা দেখছি। এগুলো সবাই লিখে নে সময় করে। এবারে আমি এদেরকে কমাচ্ছি, দেখ কিরকম। আমি যদি বলি x 10% কমেছে, x 10% নিচের দিকে আরো মানে কি কমেছে, তাহলে কত হবে, দেখ 10% কমেছে, তুই এরকম ভাব 100 ছিল 10 কমে গেছে মানে কত 90, 90, তাহলে 90/100 করলে কত হবে 0.9,
0.9x, অথবা তুই এরকম ভাব 1 ছিল 0.1 কমে গেছে, তাহলে কত হবে, আছে কত 0.9, এরকম ভাবতে পারিস। অথবা 100 থেকে বাদ দিলে হবে, 100 থেকে মানে 10%, মানে কি 100-তে 10 কমে গেছে, মানে এখন তাহলে আছে কত 90, 90/100, তাহলে কত হচ্ছে 0.9। আচ্ছা এক্স কমে গেছে ধরো 30%, তাহলে কত হবে, 100-তে 30 কমে গেছে মানে কত 70, 70/100 মানে 0.7x। যদি বলে এক্স 2% কমে গেছে, তাহলে কি হবে, 100-তে 2 কমে গেছে মানে কত 98, 98, তাহলে এখানে কি লিখবো 0.98x। এক্স 6% কমে গেছে, তাহলে কি হবে না 0.94x, 0.94x। তাহলে এরকম করে কমলে আমি করতে পারি, তাই না। বাকি থাকলো যদি প্রাথমিক আর অন্তিম মান দেওয়া থাকে, তাহলে আমি পার্সেন্টেজ চেঞ্জ আমি কিভাবে লিখবো। ধরো বললো এক্স হয়ে গেছে 1.44x, তাহলে এখানে কত পার্সেন্ট বেড়েছে, তুই ভাবি কি ছিল প্রথমে 1 আর হয়ে গেছে 1.44, মানে 0.44 বেড়েছে, একে 0.44 বেড়েছে, মানে 100-তে কত বেড়েছে 44%, 100-তে কত বেড়েছে 44, মানে 44% বৃদ্ধি হয়েছে। যদি বলে এক্স হচ্ছে প্রথমে ছিল পরে হয়েছে 1.44x, তার মানে 44% বেড়েছে। আর পার্সেন্টেজ আমরা কি করে করি না, অন্তিম মান, অন্তিম মান কেউ যদি তাও বুঝতে না পারে, অন্তিম মান মাইনাস প্রাথমিক মান, প্রাথমিক মান ডিভাইডেড বাই প্রাথমিক মান গুণ কি হবে 100%। একে কি বলে, শতকরা পরিবর্তন, তাই তো, শতকরা পরিবর্তন। যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে সে এই পদ্ধতিতে যেতে পারিস, শতকরা পরিবর্তন সমান এটা। আচ্ছা ধরো আছে এক্স হয়ে গেছে কত, এক্স হয়ে গেছে 1.75x, তার মানে এখানে কত পার্সেন্ট বেড়েছে 75%, 0.75 বেড়েছে একে, তাহলে এটা কি হবে 75% বেড়েছে। আচ্ছা যদি বলি এক্স হয়ে গেছে 4x, এক্স হয়ে গেছে 4x, মানে কত 3 বেড়েছে, একে 3 বেড়েছে, মানে কি হবে না 300% বেড়েছে, 100-তে 300 বেড়েছে, ক্লিয়ার। আচ্ছা ধরো যদি বলে 2x ছিল হয়ে গেছে, 2x ছিল হয়ে গেছে কত না 5x, তাহলে কত পার্সেন্ট বেড়েছে, কি করবি। এইখানে প্রবলেম, প্রবলেমটা কি, যদি এক্স থেকে বৃদ্ধিগুলো দেওয়া থাকতো তাহলে আমরা ডাইরেক্ট করে দিতাম। যদি বলি যে যে 2x-টা 5x হয়ে গেছে, তাহলে 3 বেড়েছে, 3 কি 1x-এ বেড়েছে না 2x-এ 3 বেড়েছে, 2x-এ 3 বেড়েছে, তো এই জন্য আমরা কিন্তু এটা দিয়ে যাওয়ার চেষ্টা করব, তাহলে কি হবে, ঝামেলা হবে না। যখন শুধু x থাকবে তখন আমরা ডাইরেক্ট করে নিতে পারবো, কেন কি একে যদি 3 বাড়ে 100-তে বাড়বে 300, ডাইরেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে প্রথমেই ছিল কত 2x, শুধু x ছিল না, এই জন্য আমি কি করব, অন্তিম মান কত 5x মাইনাস প্রাথমিক মান কত 2x ডিভাইডেড বাই প্রাথমিক মান কত 2x গুণ 100%, না বোঝা গেল না, করলে কত হবে এটা 3x/x গুণ 100%, সরি 2x, x x কাটছে 3 গুণ এটা কত হবে 50, মানে কত হলো 150%, 150%, ঠিক আছে। অথবা তুই এরকমও বলতে পারতিস 2x ছিল 3x বেড়েছে মানে 300%, 2-এ 300% বেড়েছে, তাহলে একে কত পার্সেন্ট বেড়েছে 150%, 2-এ 300% বেড়েছে, তাহলে একে কত বেড়েছে 150%, একদম। এখান থেকে এবার আমি একটা কোশ্চেন দিচ্ছি, তোরা সবাই জানিস যে গতি শক্তির যে ফর্মুলা, তাই না, আমি এখানে কোশ্চেন দিচ্ছি যে গতি শক্তি যেটাকে আমরা কাইনেটিক এনার্জি বলি, কে ই যেটাকে আমরা বলি সেটা হচ্ছে কত না 1/2 m v², মানে বস্তুর ভর গুণ হচ্ছে কি বেগের স্কয়ার, সঙ্গে একটা হাফ থাকছে, গতি শক্তির ফর্মুলা ক্লাস 9-এ ছিল।
এখানে একটা কোশ্চেন দেওয়া হলো যে ভর অপরিবর্তিত রেখে কোন বস্তুর বেগ 20% বৃদ্ধি করলে গতিশক্তির শতকরা কত পরিবর্তন হবে? এটা হলো কোশ্চেন। ভর অপরিবর্তিত রেখে কোন বস্তুর বেগ যদি আমি 20% বৃদ্ধি করি তাহলে গতিশক্তির শতকরা পরিবর্তন কত হবে? এখন এই কোশ্চেনটা একবার সবাই চেষ্টা করে দেখি, তারপরে আমি বলছি। যারা ভিডিও দেখছে তারা ভিডিও পজ করে প্রথমে সলভ করবে, তারপরে আমি যে সলিউশন বলছি সেটা দেখবে। গতিশক্তির ফর্মুলা বলে দিয়েছি। ভর অপরিবর্তিত রেখে কোন বস্তুর বেগ যদি 20% বৃদ্ধি করা হয় তাহলে গতিশক্তির শতকরা পরিবর্তন কত হবে? এখন দেখ, এখানে যে কোশ্চেন আছে এই কোশ্চেন সলভ করার সময় অনেকে কি করবে যে ক্যালকুলেশন করতেই থাকবে পার্সেন্টেজকে নিয়ে। তবে এখানে সহজ পদ্ধতি হচ্ছে, আমরা দেখব যে যখন কোনো রাশি কত গুণ হচ্ছে প্রাথমিক মানের বা কত পার্সেন্টেজ হচ্ছে এরকম টাইপের কোশ্চেন থাকবে, তখন আমরা চেষ্টা করব কি দুজনের অনুপাত নিয়ে কোশ্চেন করা। অনুপাত নিয়ে কোশ্চেন করার বলতে কি, আমি আগে বলেছিলাম না যে এ সমানুপাতিক যদি বি হয় তাহলে আমি a1/a2 যদি লিখি তাহলে b1/b2 লিখবো, তাই না? সমানুপাতিক হলে কি হবে? সমানুপাতিক হলে এটা আগে বলেছিলাম আগের দিন। সমানুপাতিক হলে যদি দুজন সমানুপাতিক হয় তাহলে কি হবে, প্রথমটা যদি উপরে লিখি দ্বিতীয়টা যদি নিচে লিখি তাহলে এদিকেও প্রথমটা উপরে দ্বিতীয়টা নিচে। যদি যদি a সমানুপাতিক 1/b মানে a আর b ব্যস্তানুপাতিক হয় তাহলে আমি যদি এখানে a1 নিচে a2 লিখি তাহলে এর বেলা উপরে কি লিখতে হবে b2, নিচে লিখতে হবে কি b1। ক্যালকুলেশন করার জন্য আমাকে কিন্তু এরকম করতে হবে, বোঝা গেল কি? ক্যালকুলেশন করার জন্য আমাকে কিন্তু এরকম করতে হবে। নেক্সট, এখানে এর কোথায় কাজে লাগছে? এখানে কাজে লাগছে বলতে, দেখ আমি গতিশক্তিকে যদি আমি ই বলে নিই, গতিশক্তিকে আমি ই ধরে নিচ্ছি, ই সমানুপাতিক, দেখ হাফ তো ধ্রুবক, এম ও ধ্রুবক, তাহলে ই সমানুপাতিক কি হলো ভি স্কোয়ার। ই সমানুপাতিক ভি স্কোয়ার। আমি তাহলে এখন লিখতে পারি প্রথমবারের গতিশক্তি বাই দ্বিতীয়বারের গতিশক্তিটাকে আমি ই ড্যাশ ধরলাম, ঠিক আছে? প্রথমবারের গতিশক্তি ই, দ্বিতীয়বারের গতিশক্তিকে আমি ধরলাম কত, ই ড্যাশ। আচ্ছা, প্রথমবারের বেগ কত ছিল? ভি। প্রথমবারে ধরো প্রাথমিক বেগ আমি ভি ধরে রেখেছি, তাহলে ভি স্কোয়ার। দ্বিতীয়বারে বেগ কত হবে না 20% যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে দ্বিতীয়বারে বেগ হবে কত, 1.2 ভি। কি 1.2 ভি? 20% বৃদ্ধি মানে কত হচ্ছে 1.2 ভি, তাহলে 1.2 ভি এর কিন্তু হোল স্কোয়ার, ঠিক আছে? তো হলে কি হবে দেখ, ই বাই ই ড্যাশ সমান এ হয়ে যাবে ভি স্কোয়ার কেটে যাবে, নিচে থাকবে কত 12 স্কোয়ার মানে 144, দশমিক নিলে কত হবে 1.44। তাহলে ই ড্যাশ সমান কত হলো? ই ড্যাশ সমান 1.44 ই। তাহলে অন্তিম গতিশক্তিটা প্রাথমিক গতিশক্তির কত গুণ হচ্ছে 1.44 ই। প্রথমে গতিশক্তি ছিল ই, পরে হচ্ছে 1.44 ই, তাহলে কত পার্সেন্ট বেড়েছে? 44%। 44% বেড়েছে। আমি এখানে দেখিয়েছি বলে, না হলে আমি কিন্তু এক লাইনেও উত্তর করতে পারতাম এখানে ডাইরেক্ট, ঠিক আছে? ডাইরেক্ট কিরকম শোন, ডাইরেক্ট কিরকম তুই নিজে বল, হাফ এম ভি স্কোয়ার, ভি এর সঙ্গে সমানুপাতিক। যদি বেগ 20% বৃদ্ধি পায় তার মানে হবে কত 1.2 ভি। 1.2 ভি মানে 12 স্কোয়ার করলে কত হচ্ছে 144, তো 1.44 আসবে। তো 0.44 মানে কত পার্সেন্ট বৃদ্ধি? 44% বৃদ্ধি, ঠিক আছে? এখানে 1.44 মানে প্রথমে ছিল শুধু ই, পরে হয়েছে 1.44 ই, তার মানে 0.44 বেড়েছে একে, তাহলে 100তে কত বেড়েছে 44, ঠিক আছে? 100তে বেড়েছে 44। বেশ,
নেক্সট তোরা ক্লাস 10 তো কুলম্বের সূত্র পড়েছিলিস। সেই কুলম্বের সূত্র কি ছিল? কুলম্বের সূত্র এরকম ছিল যে ধরো দুটি আধান, একটা আধান Q1 আর একটা আধান Q2, এদের মধ্যে দূরত্ব যদি r হয় তাহলে কুলম্বের যে বল হয় সেটা হচ্ছে কত? k Q1 Q2 বাই r স্কয়ার। এই তো কোশ্চেন, মানে এটা ফর্মুলা জানিস সবাই। দেখ কোশ্চেন কি রকম দেওয়া হচ্ছে, সবাই লিখবি কোশ্চেনটা বলছি। দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল 200 নিউটন। দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল কত? 200 নিউটন। পূর্ণচ্ছেদ। আধান দুটির মধ্যে ব্যবধান, আধান দুটির মধ্যে ব্যবধান অপরিবর্তিত রেখে, আধান দুটির মধ্যে ব্যবধান অপরিবর্তিত রেখে, আধান দুটির মধ্যে ব্যবধান অপরিবর্তিত রেখে একটি আধানের মানকে 10% বৃদ্ধি করা হলো, একটি আধানের মানকে 10% বৃদ্ধি করা হলো, হয়েছে? একটি আধানের মানকে 10% বৃদ্ধি করা হলো এবং অপর আধানের মানকে 10% কমানো হলো। এখন আধান দুটির মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল কত হবে? এখন আধান দুটির মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল কত হবে? অপশন দিলাম, 200 নিউটন, 198 নিউটন, 202 নিউটন, 204 নিউটন। চারটে অপশন। আমাদের কিন্তু চলছে বেসিক ম্যাথমেটিক্স, বেসিক ম্যাথমেটিক্স এর উপরে কোশ্চেন। আগে তোরা কোশ্চেন সলভ করবি, তারপরে আমি বলবো এই কোশ্চেন কোথাকার কোশ্চেন দিয়েছি। কি বলছি শোন, এখানে এই যে যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা আমাকে বল যে ফর্মুলা অনুযায়ী কোনটা ধ্রুবক আছে। কুলম্বের ধ্রুবক কে তো ধ্রুবক, আর বলেছে তাদের মধ্যে দূরত্ব অপরিবর্তিত আছে, মানে আরো ধ্রুবক। মানে এই কোশ্চেনে এই কে এবং নিচে যে আর স্কয়ার এরা কিন্তু ধ্রুবক। তাহলে আমি কি বলতে পারি যে এফ সমানুপাতিক Q1 Q2, নাকি না? এফ সমানুপাতিক Q1 Q2। এবার আমি ডাইরেক্ট কি রকম লিখবো যে প্রথমবারে বল কত? 200 নিউটন, তাই তো? প্রথমবারে বল কত? 200 নিউটন। পরের বারে আমি বলটাকে এফ ধরে নিচ্ছি। প্রথমবারে 200 নিউটন, পরের বারে কত? আমি এফ ধরে নিচ্ছি, ফাইনাল যে বলটা হবে। আচ্ছা, প্রথমবারে দুজনের আধান, একজনের Q1 একজনের Q2, তাই তো? এফ সমানুপাতিক Q1 Q2। তো প্রথমবারে দুজনের আধান কত? না Q1 Q2। আচ্ছা, আমি এখানে এফ ড্যাশ না হলে ধরে নিচ্ছি প্রথমবারে। হলো? এবারে বল দ্বিতীয়বারে যখন হচ্ছে এই আধানের মানকে কমানো বাড়ানো হয়েছে তখন কি হবে? একটা আধানকে 10% বৃদ্ধি, Q1 কে যদি আমি 10% বাড়াই তাহলে এখন এটা কত হবে? 1.1 Q1। আর Q2 কে যদি আমি 10% কমাই তাহলে এখন কত হবে? 0.9 Q2, হ্যাঁ কি না? তো আমি এখানে লিখবো Q1 এখন হয়ে গেছে কত? 1.1 Q1, আর Q2 এর মান এখন হয়ে গেছে কত? 0.9 Q2, তাই তো? এখান থেকে কিছু কাটাকুটি চলে যাবে, কি হবে না Q1 Q1 Q2 Q2। তাহলে কি হচ্ছে এখান থেকে? দেখ না, এফ ড্যাশ সমান 200 গুণ, এটা হচ্ছে কত বলতো? 1.1 আর হচ্ছে 0.9। তো 9 এর সাথে 11 গুণ কর, কত হবে? 99। আর দশমিক গুণে নে 1 2, তাহলে 2 ঘর আগে দশমিক হবে।
ঠিক আছে, তাহলে কত হলো এটা 0.99, এই তো গুণ করে দেখে নিতে পারিস, 11×9 = 99, আর হচ্ছে কি দশমিকের পরে 2 ঘর থাকবে এখানে, এখানে দশমিকের পরে 1 ঘর, দশমিকের পরে এখানেও 1 ঘর, ঠিক আছে হলো। এটা কত হবে 200 গুণ এ হচ্ছে কত 99/100 এফ ড্যাশ, মানে অন্তিম যে বল 2 দিয়ে কাটলো, কত হবে 9×2 = 18, 9×2 = 18 কে 19, এফ ড্যাশের মান কত হচ্ছে 198 নিউটন। কার এই উত্তর এসেছিল 198 এসেছিল, ঠিক আছে। বাট তোরা একটু বড় হচ্ছে কোশ্চেন, আমার মতো কোশ্চেন ফাস্ট হয়ে যাবে, সহজ মানে তাড়াতাড়ি হয়ে যাবে, প্র্যাকটিস করতে থাকলে আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক আছে। বেশ, তাহলে আমরা পার্সেন্টেজ দেখলাম যে কতটা ইজিলি পার্সেন্টেজের ক্যালকুলেশন করা যেতে পারে। এরপরে আমরা শুরু করব কি লগারিদম, যেটা লগ শুরু করব, দেন আমরা করব কি না ত্রিকোণমিতি। একবার খাতাটা দেখি আগের দিনে কতটা হয়েছিল, একবার পুরো খাতাটাতে আমি দেখে নিচ্ছি। এখানে আমরা প্রথম ক্লাসে যেগুলো করেছিলাম, সেই প্রথম ক্লাসে প্রথম থেকে যেগুলো হয়েছিল, প্রথমে আমরা দিয়েছিলাম যে দুটো রাশির অনুপাত দেওয়া থাকলে তাহলে একটা আর একটার মান কত, মানে আনুপাতিক ভাগহার করে। নেক্সট তারপরে আমরা লিখেছিলাম যে কতগুলো গুরুত্বপূর্ণ মান, √2 এর মান, √3 এর মান, পাই এর মান, জি, তারপরে লিখেছিলাম যে পাই স্কোয়ারকে আমরা জি লিখতে পারি, 1/√2 এর মান 0.707 হয়, কিছু ক্যালকুলেশন করেছিলাম, কমন নেওয়া শিখিয়েছিলাম। বেশ দু একটা হচ্ছে কি কোশ্চেন ছিল বড় ধরনের, যে ই সমান কে কিউ এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 এরকম টাইপের ছিল, ঠিক না। এরপরে আজকের আমরা এখন করলাম কি না পার্সেন্টেজ। খাতা সবাই খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে লিখবি, যাতে করে কোনো সমস্যা না হয়, কেন কি খাতা যদি ঠিকঠাক থাকে পরবর্তীকালে পড়তেও সুবিধা হবে এবং কোনো সমস্যাও হবে না। তো বেসিক ক্যালকুলেশন আমাদের হচ্ছে পার্সেন্টেজ হলো, এরপরে হেডিং আসবে লগারিদম। লগ খুব ইম্পর্টেন্ট জিনিস, আমি বলেও দিচ্ছি, লগের যেগুলো করানো হচ্ছে তোদের কেমিস্ট্রিতেও কাজে লাগবে, ঠিক আছে, এবং ফিজিক্সেও কাজে লাগবে। লগ কিন্তু কেমিস্ট্রিতে বেশি কাজে লাগে, আরো কেমিস্ট্রিতে যতগুলো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থাকে অধিকাংশ জায়গায় এলএন চলে আসে, এলএন কি সেটাও বলছি। তো হেডিং লিখবি কি লগারিদম। লগ তোরা কিছুটা পড়েছিলিস কোথায়, 9-এ পড়েছিলিস। এই 9-এ যে লগ পড়েছিলিস সেখানে কিছু কিছু ক্যালকুলেশন করেছিলি, এখানে আমাদেরকে বলা হয় যে লগ টেবিল মনে রাখতে হয়। তো দেখ আমি কিছু বলছি, লগ কিভাবে বুঝছিস ওর। আমি যদি বলি 2⁵ সমান কত হবে, 2 কে 3 বার গুণ করলে 8 হচ্ছে। এইখানে বোঝা উচিত যে কাকে কি বলছে, যে 2টা কি, 3 কি এবং 8 কি, এটাই যদি বুঝে যাই, অ্যাকচুয়ালি এটা যেটা লেখা আছে এইটাকে বাস অন্যরকম করে লিখছে কি লগ। প্রথমে দেখ নিচে যেটা আছে এটাকে কি বলে, বেস। নিচের যেটা আছে এটাকে কি বলে, বেস বলে। আচ্ছা, উপরে যেটা আছে এটাকে কি বলে, পাওয়ার বলে, পাওয়ার বলে। আর যেটা এলো সেটা হচ্ছে কিনা রেজাল্ট, তাই না। আমরা তো এরকম করি যে 2 এর পাওয়ার 3 হলে উত্তর কত আসছে 8। এবার দেখ এই জিনিসটাকে লগ হিসাবে কিরকম লিখছে। লগ দেখ এখানে সূচক, এটা কি সূচকের রিপ্রেজেন্টেশন। লগের রিপ্রেজেন্টেশন কি হবে, দেখ সূচকের রিপ্রেজেন্টেশনে বেস নিচে ছিল না, সূচকের রিপ্রেজেন্টেশনে বেস নিচে ছিল, লগের রিপ্রেজেন্টেশনেও বেস নিচে থাকবে, মানে 2 নিচেই থাকবে। বা সূচকের রিপ্রেজেন্টেশনে পাওয়ার উপরে ছিল, রেজাল্ট এই সাইডে ছিল না, এখানে হবে রেজাল্টটা এখানে আর পাওয়ারটা এখানে। হ্যাঁ ঘাত, আচ্ছা ঘাত বলে দিচ্ছি, এটা লেখ আগে। অ্যাকচুয়ালি সূচক আর লগ একই জিনিসকে বাস একটু আলাদা করে দেখানো হচ্ছে। আমি এই রাস্তাতে একটা জায়গাতে যাচ্ছি, অন্য রাস্তাতে সেম জায়গাতে যাচ্ছি, মানে এখানটায় বেস দু জায়গাতে দেখ বেস নিচে আছে, পাওয়ার মানে সূচক যখন আমরা লিখছি তখন পাওয়ারটা উপরে লিখছি, রেজাল্ট এই সাইডে লিখছি সমানের পরে। আর এখানে কি হচ্ছে, রেজাল্ট এখানে হচ্ছে আর এখানে আমি কি লিখছি, পাওয়ারটা লিখছি। তার মানে কি একে আমরা কিরকম পড়বো জানিস, এটা লেখার মানে তোর কোশ্চেন কিরকম, 2 এর কত পাওয়ার 8 হয়,
উত্তর কি আসবে 3। 2 এর কত পাওয়ার 8 হয়, log 8 টু দা বেস 2 মানে কি 2 এর কত পাওয়ার 8 হয়, উত্তর কি আসবে 3। এরকম, ঠিক আছে। বেশ, এবারে দেখ যদি বলি, আমি যদি তোকে বলি যে log 2 বেস এখানে 4, বল কত উত্তর হবে। 2 এর কত পাওয়ার 4 হয়, 2, 2 এর পাওয়ার, ঠিক আছে, 2 হলে 4 হচ্ছে। আচ্ছা, log আমি যদি বলি এখানে 1000 লিখলাম, এখানে 10 লিখলাম, তাহলে কত হবে, 10 এর কত পাওয়ার 1000 হয়, 10 এর পাওয়ার 3 হলে 1000 হয়। বেশ, 10 এর পাওয়ার 3 হলে কি 1000 হয়। আচ্ছা, এইটাকে তো আমি এরকম লিখতে পারতাম না যে, চলো আমি লগের কিছু ফর্মুলা লিখে দিচ্ছি, ঠিক না। প্রথমে দেখ, আমি যদি লিখি ইম্পর্টেন্ট ফর্মুলা বলে লিখছি, ইম্পর্টেন্ট ফর্মুলা 1 নম্বর লিখলাম লগ এ এখানটায়, আর এটাও এ। এটার মানে কি, এর কত পাওয়ার এ হবে, 1 যদি হয়, এ টু দি পাওয়ার 1 মানেই তো এ, তাহলে এর পাওয়ার 1 হলে এ হয়, তাহলে উত্তর কি আসবে 1। মানে যদি দেখি যে লগ এখানে আর এখানে একই, তাহলে উত্তর কত আসবে 1, প্রথম। 2 নম্বর লগ 1 টু দি বেস এ, বলতো তুই এরকম কোশ্চেন জিজ্ঞেস করবি লগের পাওয়ার মানে সরি এর পাওয়ার কত হলে, এর পাওয়ার কত হলে উত্তর 1 আসবে, এ টু দি পাওয়ার কত হলে 1 হয়, 0। তার মানে কি লগ এর মান কত হবে, 0। দেখ, বেস যদি 2 হয়, 3 হয় কি 10 হয়, যাই হোক না কেন, উত্তর কিন্তু 0 হবে। মানে লগ এর মান কিন্তু 0 হবে, কেন কি যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে উত্তর কি আসবে 1 আসবে। তো এখানে 2 এর পাওয়ার 0 হোক কি 3 এর পাওয়ার 0 হোক কি 10 এর পাওয়ার 0 হোক, উত্তর 1 আসবে। মানে লগ 1 বেস যাই হোক না কেন, বেস যাই হোক না কেন, এটা কি হবে না, উত্তর কি আসবে 0, ঠিক আছে। বেশ, এবারে দেখ 3 নম্বর আমি কি বলছি, এটা 3 নম্বরে যেমনটা তোরা পড়েছিলি, এখানে দেখ একটা ফর্মুলা লিখছি লগ, এখানে আমি লিখলাম কত না x টু দি পাওয়ার n, এখানে বেস ধরো আমি কিছু নিয়ে নিচ্ছি 10, এটা যদি হয়, বেস যাই হোক না কেন, x টু দি পাওয়ার যদি n হয়, এগুলো সবার প্রমাণ করা যায়। তবে দেখ, যদি এইখানে পাওয়ার থাকে না, সেই পাওয়ারটা কি হবে, লগের সামনে চলে আসবে, n log x টু দি বেস 10। আমি জাস্ট মনে করিয়ে দিচ্ছি, কেন কি জিনিসগুলো কাজে লাগবে এবার। মানে যদি এখানে পাওয়ার থাকে, সেই পাওয়ারটা কি হবে, সামনে চলে আসবে। দেখ, এইটাকে এই দিক দিয়ে সলভ করলে হতো, এটা লগ 1000 বেস 10, তো আমি কি লিখতে পারতাম এটাকে লগ 10 কিউব বেস 10, লিখতে পারতাম না। আচ্ছা, 10 কিউব, তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে, 3 লগ 10 বেস 10। আচ্ছা, 3 লগ 10 বেস 10 মানে কত, এ বেস এন 1, মানে কি উপরে নিচে একই হলে তাহলে কি হবে 1, তাহলে এটাও দেখ উত্তর 3 আসছে। না, বোঝা গেল না, উত্তর 3 আসছে, একদম পরপর লিখে যাবি। তো এখানে আর এখানে সমান হলে উত্তর আসবে 1, যদি এটা 1 হয় তাহলে উত্তর আসবে 0, নিচে কি আছে দেখার দরকার নেই। আর এখানে কি হচ্ছে না, বেসটা সরি পাওয়ারটা এখানে যদি থাকে তাহলে সে চলে আসবে সামনে, ক্লিয়ার। আচ্ছা, এবারে আমরা জানি যে দুটো একই বেসের নাম্বারকে গুণ করলে কি হয়, তাদের পাওয়ারের যোগ হয়ে যায়। এটা তো তোরা জানিস যে x টু দি পাওয়ার m আর x টু দি পাওয়ার n যদি হয়, তাহলে কি হয়, x টু দি পাওয়ার m প্লাস n হয়, নাকি না, x টু দি পাওয়ার m প্লাস n হয়। পাওয়ারের যোগ হচ্ছে, কিছুটা লগের সঙ্গে রিলেট কিরকম হচ্ছে দেখ, আমি যদি পরের ফর্মুলা লিখি যে লগ এ বি, এখানটায় ধরো কোনো একটা বেস আছে 10 আছে, এখানে গুণ আছে, তার মানে আমি কি লিখবো, এর ফর্মুলা কি হবে, লগ এ বেস 10 প্লাস লগ বি বেস 10। মানে এখানে যদি গুণ হয় তাহলে কি হবে, লগে কি আসবে, যোগ আসবে, ঠিক আছে, লগে কি আসবে, যোগ আসবে। প্রমাণ করা যায় কিন্তু দরকার নেই, ঠিক আছে, চাইলে দেখে নিস কোথাও প্রমাণ আছে, করা যাবে, বাট আমাদের এতটা
সবগুলো যদি আমি বেসিক ম্যাথমেটিক্সে প্রমাণ করে করে যাই তাহলে আমার বেসিক ম্যাথমেটিক্স পড়াতে চলে যাবে। সিমিলারলি যদি এরকম থাকে লগ এ বাই বি বেস 10, তখন আমি কি লিখবো? লগ এ বেস 10 মাইনাস লগ বি বেস 10। মানে লগে যদি দুজন এরকম গুণে থাকে তাহলে কি হবে? যোগ হয়ে যাবে, ভাগে থাকলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, তাও হলো। 6 লগ এ বেস বি, ধরো এরকম আছে। আমি ধরো লগ এ বেস বি আমি বার করতে পারছি না, আমি ধরো জানি যে লগ এ বেস 10 হলে কি মান হয় আমি জানি, আর লগ বি বেস 10 হলে কি মান হয় আমি জানি, কিন্তু লগ এ বেস বি হলে কি মান হবে করতে পারছি না। তাহলে একে আমি কি রকম করতে পারি জানি? দেখ, এখানে কিন্তু বেস বি আছে, তো আমি প্রথমে লিখবো কি লগ এ, নিচে লিখবো লগ বি, ভাগ করলাম লগের। তুই এরকম এর সঙ্গে গুলিয়ে দিস না, কিন্তু বলবি এখানে এ বাই বি ছিল মাইনাস হচ্ছে, তাহলে এখানে কেন? এখানে বেস যা আছে আছে, এই জায়গাটাতে এ বাই বি আছে, এটা কিন্তু এ বাই বি নয়, এটা কি হচ্ছে? এ বেস বি। বোঝা গেল কি? দুজনের মধ্যে পার্থক্য বোঝ। এখানে এ বাই বি আছে, এটা কিন্তু এ বেস বি আছে। সেক্ষেত্রে কি হবে? ওপরে লগ এ, নিচে লগ বি। বেস যদি আমি দিই, দুজনকে সমান বেস দিতে হবে। যদি আমি বেস দুজনকে সি দিই তাহলে কোনো সমস্যা নেই। আমি যদি জানি যে আমি বেস 2 দিয়ে অঙ্ক সলভ করতে পারবো ইজিলি, তাহলে 2 দিতে পারি, 10 দিলেও দিতে পারি। তো আমি দিলাম 10। ঠিক আছে? লগের তাহলে ফর্মুলা হলো কত? 6টা। ঠিক আছে? ফর্মুলার জায়গাটা একটু ছেড়ে রাখবি, আর 2-3টের মতো জায়গা ছেড়ে রাখবি, দিয়ে তারপরে লিখবি। দেখ, কোথাও যদি তোকে বলে যে লগ 2, যদি বলে লগ লগ ধরো 5 বলছে, এই লগ 5 মানে বেস তো কিছু দেয়নি, বেস কিছু দেয়নি মানে আমি অটোমেটিক্যালি ধরে নেব যে এখানে বেস কত আছে? 10 আছে। বোঝা গেল? যদি শুধু যদি বলে শুধু লগ 5 বার করো, তার মানে বেস কত ধরবো? আমি ইন জেনারেল 10 ধরে নেব। ঠিক আছে? আচ্ছা, আর একটা হয় কি এলএন। এলএন মানে কি? যেটা কেমিস্ট্রিতে খুব কাজে লাগে। এলএন হচ্ছে কিনা ন্যাচারাল লগারিদম। ন্যাচারাল লগারিদম মানে স্বাভাবিক যে লগ, ন্যাচারাল লগারিদম। এলএন 5 ধরো আছে। এলএন 5 মানে অ্যাকচুয়ালি এলএন যেমনটা আমরা পড়ি না, পাই একটা সংখ্যা, পাই মানে কত? 3.14। পাই একটা মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা। এরকম ভাবিস না যে পাই সমান 22/7 পি বাই কিউ আকারে সাজানো যাচ্ছে মানে এটা মূলদ সংখ্যা না। মূলদ সংখ্যার ডেফিনেশন ওরকম হয় না যে পি বাই কিউ আকারে সাজালেই মূলদ সংখ্যা হবে। মূলদ সংখ্যা তারাই যাদেরকে ভাগ করলে ভাগ কোথাও না কোথাও দশমিকের কিছু ঘর পরে শেষ হয়ে যাবে, মিলে যাবে। আর অমূলদ সংখ্যা কোনগুলো? যাদেরকে আমি ভাগ করতেই থাকবো, কোনোদিনই মিলবে না, আর রিপিটও হবে না, পৌনঃপুনিকও হবে না। বোঝা গেল? তারাও অমূলদ সংখ্যা। যদি তুই পাই অ্যাকচুয়ালি 22/7 নয়, একে আরো মানে লেখা যায় বড় সংখ্যাতে, এক্সাক্ট যে মান আমরা 22-এর সাথে কাটাকুটি করে বলি 22/7। বোঝা গেল কি? 3.14টা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, কিন্তু পাই একটা অমূলদ সংখ্যা, তোরা জানিস পাই অমূলদ সংখ্যা। সেরকমই ই, ইও কিন্তু একটা অমূলদ সংখ্যা। ই হচ্ছে কি একটা অমূলদ সংখ্যা, মানে ইরেশনাল নাম্বার, যারও মান কিন্তু 2 থেকে 3-এর মধ্যে থাকে। ওই 2.7 করে আরো অনেক নাম্বার আছে। ঠিক আছে? তো যদি এলএন থাকে না, তাহলে তুই বুঝে যাবি এটা হচ্ছে লগ 5, বেস হচ্ছে কি ই। ন্যাচারাল লগারিদম যদি হয় তার মানে তার বেস কত? ই। যেমন পাই একটা সংখ্যা, সেরকম ইও একটা সংখ্যা। এই জায়গায় অসুবিধা যেন না হয় যে লগ 5 মানে বেস কি আছে? 10 আছে, আর এলএন 5 মানে কি? বেস কি আছে? ই আছে। ক্লিয়ার? এলএন 5 মানে কি আছে? বেস ই আছে। আচ্ছা, ধরো দেখ, আমি বলেছি কেমিস্ট্রিতে আমরা এলএন দিয়ে বেশিরভাগ আসে।
ফিজিক্সেও আছে, পারমাণবিক নিউক্লিয়াস চ্যাপ্টারেও এলএন দিয়ে কোশ্চেন আছে, এলএন এর নাম্বার। আমরা সাধারণত কি হয়, লগ 2 এর মান জানি, লগ 3 এর মান জানি, যেগুলো আমরা মুখস্থ করি। লগ 2 এর মান 0.301, লগ 3 এর মান 0.477, আমি লিখেও দিচ্ছি সবগুলো। তো আমরা লগের মান জানি, মানে বেস যদি 10 হয়, কিন্তু এলএন এর মান জানি না। তাহলে যদি কোথাও এলএন দিয়ে কোনো কিছু ক্যালকুলেশন আসে, আমি চাইবো এলএন কে কিভাবে লগ 10 এ কনভার্ট করা যায়। দেখ আমি এখানে লিখছি যে এলএন ধরো এক্স বলেছে, এলএন এক্স, তো আমি একে কিরকম লিখবো, এলএন এক্স মানে লগ এক্স বেসি, কি এলএন এক্স মানে কি লগ এক্স বেসি। আচ্ছা একে আমি কি করতে পারি, যে লগ এক্স বাই লগ ই, এখানে আমি বেস 10 দিলাম, এখানেও আমি বেস 10 দিলাম। এখন এ থাকলো লগ এক্স বেস 10, আর 1 বাই এই যে লগ ই বেস 10 আছে না, এর আমি যদি মান পুরো ক্যালকুলেটরে বসাই, তাহলে আসবে 2.303, মানে এলএন থেকে লগ করতে গেলে কি আসবে, 2.303 লগ এক্স বেস 10 চলে আসবে। খুব খুব ইম্পর্টেন্ট, আমি 5টা স্টার দিলাম এখানটায়, এই ফর্মুলা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, যতগুলো খুশি, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। এলএন থেকে যদি লগ করতে হয় তাহলে কত আসবে, 2.303 লগ আসবে। ক্লিয়ার? তাহলে এটাকে তোরা লিখবি, কত নম্বর ফর্মুলা হয়েছিল, 7 নম্বর, এটা 7 নম্বর ফর্মুলা। লগের আর কোনো ফর্মুলা আশা করি হবে না, এখান থেকে আমরা যত টাইপের কোশ্চেন হয় আমরা দেখে নেব এক এক করে। ক্লিয়ার? এবারে আমরা কি লিখবো, কিছু মান লিখবো যেগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তো লিখে নিয়েছি সবাই, কিছু মান লিখছি। বেশি আমাদের কিছু কাজে লাগে, যেটা যে লগ 2, লগ 2 এর মান হয় 0.301, ঠিক আছে, লগ 2 এর মান। লগ 2 মানে বেস কত আছে বলতো, কিছু নেই মানে 10 আছে, কিছু নেই মানে 10 বেস আছে। আচ্ছা লগ 3, লগ 3 হচ্ছে কত হবে, 0.477, মুখস্থ করতে হবে বলে দিলাম। লগ 5, লগ 5 হচ্ছে 0.698, এরকম কিছু থাকে। তবু আরেকবার আমি মানটা বলে দিচ্ছি, লগ 5 এর ভ্যালু, লগ লগ 5 সমান 0.698, 0.6989, তো 699 লিখে দিলাম এখানটায় লগ 5 এর ভ্যালু। দেন হচ্ছে লগ 7 এর ভ্যালু, লগ 7 সমান 0.845। বাকি বাকি বলবি যে লগ 4 এর মান লেখেনি, লগ 6 এর মান লেখেনি, লগ 8, লগ 9, এই মানগুলো জানলে বাকি মান করা যাবে। আমরা চাইছি 10 এর মধ্যে যেগুলো আছে সেগুলোকে করার। এবার দেখ 10 এর মধ্যে যেগুলো ছিল বাকিগুলো করছি, এইগুলোকে কাজে লাগিয়ে করছি। দেখ কিরকম, চলো লগ 4 কত হবে, লগ 4 সমান তুই কি লিখতে পারবি যে লগ 2 এর স্কয়ার, ঠিক না, লগ 2 এর স্কয়ার। লগ 2 এর স্কয়ার মানে কি হবে, 2 সামনে আসবে, লগ 2, তাহলে কত হবে 2 ইনটু লগ 2 এর মান কত, 0.301, তাহলে কত হবে এটা, দেখ 2 একে 2, 0, 2 3 6, তাহলে কি হচ্ছে 0.602, 0.602 হচ্ছে কি লগ 4 এর মান। বোঝা যাচ্ছে তো, ইজি একদম। হ্যাঁ, তারপরে দেখ আর বাকি আছে কি লগ 6, হ্যাঁ লগ 6 হবে কি বল, আমি কিছু বলছি না, সময় দিচ্ছি, লগ 6 কি হবে নিজে বার কর, তারপরে বলছি। দেখ লগ 6 কে কি হবে, লগ 2 ইনটু 3, লগ 2 ইনটু 3, বেস তো 10 আছে, একে কি লিখবো, লগ 2 বেস 10 প্লাস লগ 3 বেস 10। লগ 2 এর মান জানি কত,
301 আর লগ 3 এর মান 0.477। কত হবে তাহলে? এটা হবে কত? 7 1 8 7 0 7 4 3 7 0.778। ঠিকঠাক। বাকি থাকলো লগ 8। চলো লগ 8 কর এবং লগ 9 দুটোই একসঙ্গে কর, তারপরে আমি বাকি এই দুটো দিই। লগ 8 কত হবে আর লগ 9 কত হবে? লগ 8 কে কি লিখবো? 2 এর কিউব, তাই তো? লগ 8 মানে হচ্ছে কি লগ 2 এর কিউব। লগ 8 সমান লগ 2 এর কিউব 3 ইন্টু লগ 2, তাহলে কত হবে? 3 ইন্টু লগ 2 এর ভ্যালু কত? 0.301। এটা হয়ে যাবে কত? 30, এটা হবে 9, তাহলে কত হচ্ছে? 0.903। আচ্ছা লগ 9 কি হবে? লগ 9 হয়ে যাবে কত? লগ 3 স্কয়ার। লগ 3 স্কয়ার মানে 2 আসবে সামনে, লগ 3। আচ্ছা 2 ইন্টু লগ 3 এর মান কত? 0.477। 0.477 হচ্ছে, গুণ করলে কত হবে? 7 2 14, 1 7 2 14 কে 15, 1 থাকছে, 4 2 8 কে 9, 0.0954 হয়েছে। চলো নেক্সট কিছু কোশ্চেন দিচ্ছি। লগ 64 কত হবে? লগ 125 কত হবে? আর লগ 625 কত হবে? লগ 64, লগ 125 আর হচ্ছে কত? লগ 625। কর সময় দিচ্ছি। চলো এটার উত্তর কি হচ্ছে দেখছি। লগ 64 কার উত্তর হচ্ছে? 64 কে কি লিখবো? 8 স্কয়ার, কিন্তু 8 লগ 8 এর মান আবার বসাবে। লগ 8 এর মান মনে থাকে না। কি বলছি শোন, আমাদের ক্ষেত্রে বেশিরভাগ আমাদের মান মনে থাকবে লাস্ট পর্যন্ত লগ 2 এর মান, লগ 3 এর মান, বড়জোর লগ 5 এর মান। 2 আর 3 টা সবাই মনে রাখে, তাহলে আমরা চাইবো যে 2 আর 3 দিয়ে লেখার চেষ্টা করব। তো এই জন্য কি করছি দেখ, 64 কে না ওই লসাগু যেরকম করে করার চেষ্টা করি। 2 32, 2 16, 2 8, 2 4, 2 2, তাহলে কটা 2 হলো? 6টা। 6টা। আমি এখানে লিখতে পারবো কত? লগ 64 সমান লগ 2 টু দি পাওয়ার 6, তাই তো? লগ 2 টু দি পাওয়ার 6, তাহলে 6 সামনে এলো, তাহলে কত হবে? লগ 2 বেস 10। তো 6 ইন্টু লগ 2 এর মান কত? 0.301। তো হয়ে যাবে কত? এটা 6, এটা 0, 6 3 18, দশমিক এইখানটা বসে যাবে। এরকম করেছিস। বাকি দেখ 125 বলেছি যে লসাগু করার মতো করলে হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি দেখ, এখানে লগ 125 কে যদি ওইরকম এলসিএম এর মতো করে করিস তাহলে হবে কত? 125 ভাগ যাবে তো 5 দিয়ে, 5 25 125, 5 5 125 হচ্ছে, তাহলে কত হচ্ছে? লগ, এটা লিখবো কত? লগ 5 কিউব, তাই না? 10 বেস আছে, 5 কিউব মানে কি হবে? 3 সামনে আসবে, লগ 5। আর লগ 5 এর ভ্যালু কত লিখেছি? 0.699। গুণ করলে চলে আসবে এটা উত্তর। ঠিক আছে? 9 3 27, 2 9 3 27 2 29, 2 7 3 18 19 20, তো 2.097, 2.097 একদম ঠিকঠাক আছে তো? বোঝা যাচ্ছে? ইজি একদম। চলো নেক্সট হচ্ছে কত? 625। 625 লগ 625,
625 কে আমি লিখবো এরকম ভাবে, দেখ 125-এর সঙ্গে আরেকবার 5 গুণ করে দিলেই 625 হয়ে যাবে। তো কত হচ্ছে এটা, লগ 5⁴, লগ 5⁴, তো 4 চলে আসবে সামনে ইন্টু লগ 5, আর লগ 5 এর ভ্যালু আমরা জানি, তো এটা 4 ইন্টু লগ 5 এর ভ্যালু 0.699, বাকি মান বসিয়ে দিলে হয়ে যাবে। ক্লিয়ার? লিখবি সবাই। এরপরে আমরা দু একটা ln এর কোশ্চেন করব, ln দিয়ে থাকবে, ln হয়ে গেলে তারপরে আমরা করব কি ত্রিকোণমিতি শুরু। ঠিক আছে, আজকের পার্সেন্টেজ হলো যে লগ হয়েছে, এরপরে আমরা ত্রিকোণমিতি শুরু করব। চল ln2 এর মান এবং ln3 এর মান বার করে ফেল। ln2 এবং ln3, ln2 এর মান কত হচ্ছে, ln3 এর মান কত হচ্ছে, আর ln3 এর মান কত হচ্ছে। প্রথমে বলেছি ln করতে গেলে লগ এ কনভার্ট করতে হবে। গুণ করতে হবে নিজেকে, ক্যালকুলেটর নেই কিন্তু পরীক্ষায়, এই জন্য কে কিনতে বলেছে ক্যালকুলেটর? ক্যালকুলেটর লাগবে না, ক্যালকুলেটর হচ্ছে ক্যালকুলেটর ইউজ করলে সমস্যা, ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে হবে, পরীক্ষায় ক্যালকুলেটর নেই। লগ টেবিল এই জন্য তো করানো হচ্ছে, বুঝতে পারলি? লগ টেবিল করানো হচ্ছে এই কারণে যাতে করে উইথাউট ক্যালকুলেটর ক্যালকুলেশন করা যায়। আচ্ছা দেখ কি বলছি শোন, ln2 আমি বলেছি আমরা ln এর মান জানি না ডাইরেক্ট, আমরা log 2 এর মান জানি। তাহলে ln কে লগ করতে গেলে কি করতে হবে, 2.303 log 2, তাহলে কত হবে 2.303 log 2 এর ভ্যালু কত হবে 0.301। বলবি একে আমি করব কি করে, গুণ করো, গুণ করতে হবে, কিছু করার নেই। তো হবে এটা আমি বলে দিচ্ছি 0.693, খুব সম্ভবত এটা 0.693 মনে থাকছে এই কারণে 0.693, এই কারণে একটা ফর্মুলা আছে যে তেজস্ক্রিয় পদার্থের, তেজস্ক্রিয় নমুনার, কোন তেজস্ক্রিয় নমুনার অর্ধ জীবনকাল যেটাকে আমরা টি হাফ বলি, তো এটা আসে কত না ln2/ল্যামডা, যেখানে ল্যামডা হচ্ছে কিনা বিঘটন ধ্রুবক, এরকম একটা ফর্মুলা আছে ক্লাস 12 এ। ঠিক আছে, টি হাফের ফর্মুলা কি আছে না ln2/ল্যামডা, টি হাফের ফর্মুলা ln2/ল্যামডা, টি হাফের ফর্মুলা আছে। এখানে আমরা কি করব না ln2 এর মান বসাতে চাই, এই জন্য এর আমরা ডাইরেক্ট এটা মনে রাখি, কত কেমিস্ট্রিতেও আছে এবং ক্লাস 12 এর নিউক্লিয়াস চ্যাপ্টারেও আছে, এটাকে লেখা হয় 0.693 এই জন্য আমাদের ln2 এর মান ডাইরেক্ট মনে থেকে যায়, বোঝা গেল? যদি না মনে থাকে তাহলে গুণ করতে হবে তখন। আর তারপরে হলো কিনা ln3 এর মান কত হবে না 2.303 log 3, তো এটা হয়ে যাবে কত না 2.303 log 3 এর ভ্যালু কত না log 3 এর ভ্যালু 0.477। গুণ করতে হবে, গুণ করে মান লিখতে হবে, ক্যালকুলেটর ছাড়াই করতে হবে, কোনো ক্যালকুলেটর ইউজ করা যাবে না। ঠিক আছে, লিখে নে। এখানে হলো আমাদের লগ কমপ্লিট হলো। নেক্সট এবার লিখবি যে ত্রিকোণমিতি, কিছুটা শুরু করে দিই ত্রিকোণমিতি। ঠিক আছে, চলো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে তোরা যেটা হচ্ছে কোণ, যে কোণের একক তোরা ডিগ্রি পড়েছিস, রেডিয়ানও পড়েছিস। রেডিয়ান আমি এই সম্বন্ধে বলে দিই, আমি আর ওখানে লিখছি না। পাই রেডিয়ান সমান কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি, এটা সবার জানা আছে, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, একবার বলে নিলাম কোণ। আচ্ছা ত্রিকোণমিতিতে কেন কি আমাদের রেডিয়ান থেকে ডিগ্রিতে অনেক সময় কনভার্ট করতে হবে। দেন ত্রিকোণমিতি হচ্ছে কি না একটা সমকোণী ত্রিভুজ
যে কোণটাকে আমি ধরো এটাকে থিটা বলছি, তো থিটা কোণের হিসাবে এটা তো 90 ডিগ্রি, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে কিনা লম্ব, আর 90 বিপরীত তো অতিভুজ। এগুলো বলে দিচ্ছে একবার করে, অতিভুজ আর এটা হচ্ছে কিনা ভূমি। আচ্ছা, আমি ওই জিনিসগুলো আবার এখানে লিখছি না, কেন কি এগুলো ক্লাস 10-এ পড়েছিস। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, আর সাইন 0-এর মান 0, সাইন 30-এর মান হাফ, সাইন 45-এর মান 1/√2, এগুলো সব ঠিকঠাকই আছে। আমি যেটা বলবো, যেটা তারা জানিস না, সেটা আমি বলছি কি যে ধরো তোকে বললো সাইন 37 ডিগ্রির মান কত, ট্যান 53 ডিগ্রির মান কত, এই টাইপের যেগুলো একটা স্পেশাল ট্রায়াঙ্গেল হচ্ছে, আমি সেই ট্রায়াঙ্গেলটা বলে দিচ্ছি। একটা বিশেষ ত্রিভুজ বলছি, যদি দেখিস যে কোণ হচ্ছে কত বলেছে না 37 ডিগ্রি, বলতো 37 ডিগ্রি যদি একটা কোণ হয়, এটা তো 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে 53 ডিগ্রি। এই যে 37 ডিগ্রি আর 53 ডিগ্রি কোণের যে ত্রিভুজ, এই জায়গাটা এটা মনে রাখবি যে 37-এর বিপরীত বাহু হবে কত 3, আর 53-এর বিপরীত বাহু হবে কত 4। দেখ 37 আর 53-এর মধ্যে কে বড়, 53 বড়, তো 53-এর বিপরীত বাহুও বড় হবে, 37-এর বিপরীত বাহু ছোট হবে, 3 4, তাহলে অতিভুজ কত হবে 5, √3² প্লাস 4² মানে √25 মানে 5। এবারে এখান থেকে আমি অনেক কিছু করে নিতে পারি। আমাকে বলেছে সাইন 37 ডিগ্রি, তাহলে আমি স্টার্ট করে একটা ত্রিভুজ আঁকবো, একে দেব 37 ডিগ্রি, 37 ডিগ্রির বিপরীত বাহুকে লিখবো 3, বাকি এটা হলো 4, এটা হলো 5, তাহলে আমি লিখবো সাইন 37 ডিগ্রি মানে লম্ব কত 3, অতিভুজ কত 5, লম্ব বাই অতিভুজ। বোঝা গেল না? সাইন 37 ডিগ্রির মান কত 3/5। বেশ, ধরো বলেছে ট্যান 53 ডিগ্রি, ট্যান আমার 53 ডিগ্রি চাই। 53 ডিগ্রি যখনই বলবে আমি একটা ত্রিভুজ আঁকবো, এখানে আমি কোণ নেব কত 53 ডিগ্রি, 53-এর বিপরীত বাহু কত হয় 4, বাকি হলো এটা 3, এটা 5, তাহলে ট্যান 53 ডিগ্রি হয়ে যাবে কত না লম্ব বাই ভূমি 4/3। না বোঝা যাচ্ছে না? ঠিকঠাক লিখে নে। যেগুলো তোরা জানিস, সাইন 45-এর মান 1/√2, সাইন 60-এর মান √3/2, ওগুলো তো তোরা জানিস। বাস এটা হচ্ছে একটা স্পেশাল ত্রিভুজ হচ্ছে যার এরকম হচ্ছে। যদি তোকে 3 4 5-এর ত্রিভুজ না দিয়ে 6 8 10-এর ত্রিভুজ দেয়, তাহলেও সেম আসবে। দেখ, যদি তোকে বলে এটা 6, এটা 8 আর এটা 10, তার মানে এটা তো 3 4 5-এর ত্রিভুজের ডবল, মানেও কিন্তু আমি একে ভাববো কি 3 4 5, মানে এই কোণটা কত হবে 37 ডিগ্রি, সেম আসবে। ক্লিয়ার? আচ্ছা, ধরো তোকে আমি বললাম এই একটা ত্রিভুজ দিয়েছি, এই একটা ত্রিভুজ দিয়েছি, যা এটা হচ্ছে কত √2, সরি এটা হচ্ছে 1, এটা হচ্ছে √2, তাহলে এই কোণটার মান কত? সাপোজ ধরো এই কোশ্চেন দিলাম, এই কোণটার মান কত হবে? না না না, 3 3 3 30 ডিগ্রি। কিরকম করবি এটাকে? এটাকে করবি যে দেখ, এটা লম্ব, এটা ভূমি, তাহলে আমি লম্ব বাই ভূমি লেখা মানে আমি কি লিখেছি ট্যান থিটা। কি এই ত্রিভুজে আমি লম্ব বাই ভূমি লিখেছি মানে কি ট্যান থিটা লিখেছি, তো থিটা সমান কত হবে না 30 ডিগ্রি। আমরা বেসিক ত্রিকোণমিতি করছি যাতে এগুলো ইজি হয়ে যায়। তাহলে একটা কোশ্চেন দিচ্ছি, সাইন থিটা সমান 2/3 হলে তাহলে ট্যান থিটা কত হবে? একটা কোশ্চেন দিলাম, বাস আমি দেখে নিচ্ছি যে ত্রিকোণমিতি সবার ঠিকঠাক আছে কিনা। সাইন থিটা যদি 2/3 হয়, তাহলে ট্যান থিটা কত হবে? সাইন থিটা সমান 2/3, একটা ত্রিভুজ আঁকবো প্রথমে, একটা ত্রিভুজ আঁকবো, এটাকে থিটা লিখবো, থিটা কোণের বিপরীত বাহু কি হয় লম্ব, এখানে লম্ব কত 2, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ,
তো লম্ব 2 অতিভুজ 3, লম্ব 2 অতিভুজ 3, তাহলে ভূমি কত হবে √3² মাইনাস 2², তাহলে কত হবে √9 মাইনাস 4 মানে 5। আর এটা বুঝতে অসুবিধা? ঠিক আছে, তো tan থিটা কত হবে? tan থিটা হয়ে যাবে লম্ব মানে 2 বাই ভূমি মানে √5। ক্লিয়ার? বেশ, বাজে হচ্ছে 10টা 18। আমি কতগুলো ফর্মুলা লিখে দিচ্ছি আজকে, দেন পরের দিন হচ্ছে ত্রিকোণমিতির উপরে অঙ্ক নেবো। ঠিক আছে, চলো কতগুলো ফর্মুলা লিখে দিচ্ছি যেগুলো তাড়াতাড়ি করে লিখে নেব। প্রথমে তোরা তো এই ফর্মুলা জানিস যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, ফার্স্ট ফর্মুলা হলো এটা। 2 নম্বর, সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, এগুলো জানিস। এরপরে শুরু হচ্ছে, দেখ ধরো তোকে বলেছে সাইন এ প্লাস বি, তো তার ফর্মুলা হবে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। হলো, যদি মাইনাস হয় সাইন এ মাইনাস বি, তখন হবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ঠিক আছে, কস এ সাইন বি। আচ্ছা, তারপরে 6 হচ্ছে কি না, যদি বলি সাইন, আমি যদি বলি 2 থিটা, 2 থিটা মানে কি হবে? 2 থিটা মানে কি সাইন থিটা প্লাস থিটা, কি সাইন 2 থিটা মানে কি সাইন থিটা প্লাস থিটা। থিটা প্লাস থিটা লিখে প্রথমে কি হবে সাইন থিটা কস থিটা, আবার কস থিটা সাইন থিটা, মানে দুবার সাইন থিটা কস থিটা আসছে, মানে কি হবে 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা হলো। বেশ, এরপরে হ্যাঁ কোনটা? এটা দেখ সাইন 2 থিটা মানে কি, এখানে যদি আমি লিখি সাইন 2 থিটা মানে এই যে লিখে দিচ্ছি, সাইন 2 থিটা মানে আমি কি লিখতে পারি সাইন থিটা প্লাস থিটা। সাইন এ প্লাস বি এর সূত্র কি সাইন এ কস বি, মানে সাইন থিটা কস থিটা প্লাস কস এ সাইন বি মানে কি কস থিটা সাইন থিটা, দুবার সাইন থিটা কস থিটা হলো, মানে কি 2 সাইন থিটা কস থিটা। না বোঝা যাচ্ছে না? ঠিকঠাক একদম ক্লিয়ার। এবারে আমরা কসের ফর্মুলা লিখছি, 7 কস, এদিকে লিখি 7 নম্বর লিখছি কস এ প্লাস বি, এর ফর্মুলা হবে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। দেখ কসের বেলা যদি প্লাস থাকে এখানে মাইনাস হচ্ছে। 8 নম্বর, কস এ মাইনাস বি যদি হয় তাহলে হবে কি না কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। ঠিক আছে, হলো, অসুবিধা নেই। বেশ, কসের আমি আর কিছু লিখছি, দেখ যদি আমি এখানে লিখি 9 নম্বর লিখছি কস 2 থিটা, মানে কি হবে কস থিটা প্লাস কস থিটা, এটা কি হবে কস থিটা ইন্টু কস থিটা মানে কি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এইবারে এইটাকে আমি একটু কিছু সাজিয়ে গুছিয়ে লিখছি, দেখ কিরকম ভাবে। এই সাইডে cos 2 থিটা সমান cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, তো আমি cos স্কয়ার থিটাকে 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি, আর মাইনাস sin স্কয়ার থিটা অলরেডি আছে একটা, ঠিক অসুবিধা নেই। একে আমি লিখতে পারি cos 2 থিটা সমান 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, অসুবিধা তো নেই। আচ্ছা, তারপরে আমি লিখব কি 2 sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা,
ঠিক আছে, হলো। দেন সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস 2 থিটা বাই 2। তার মানে আমি এখানে আরেকটা ফর্মুলা লিখবো যে সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস 2 থিটা বাই 2। যদি তোকে সাইন থিটা বার করতে বলে তাহলে রুট করে দিবি, দেখ আমি এখানে লিখে দিচ্ছি যে সাইন স্কোয়ার থিটা মানে অ্যাকচুয়ালি কি সাইন থিটা ইন্টু সাইন থিটা। এরকম ভাবিস না যে সাইন স্কোয়ার থিটা মানে সাইন থিটার স্কোয়ার, এটা ভুল, ঠিক আছে, এটার জন্য খেয়াল থাকে, এটা ভুল। আচ্ছা 11 নম্বর ফর্মুলা দেখ, যেমনটা আমি cos 2 থিটাকে এখানে সাজিয়েছিলাম না, এরকম আরেকবার cos 2 থিটাকে সাজাবো। সবাই এটা লিখেছিস? এই সাইডটা লিখে নে, সময় দিচ্ছি। এইখানে আমি ধরো সাজিয়ে লিখছি, দেখ এখানে cos 2 থিটাকে আরেকবার সাজিয়ে লিখছি। cos 2 থিটা সমান, দেখ আগের বারে cos স্কয়ার থিটাকে চেঞ্জ করেছিলাম তো, এবারে cos স্কয়ার থিটাকেই রাখতে দিলাম, মাইনাস sin স্কয়ার থিটাকে লিখলাম কত 1 মাইনাস cos স্কয়ার থিটা। লেখা যাবে cos 2 থিটা সমান cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা যেমন আছে থাকলো, এই যে মাইনাস মাইনাস আছে, sin স্কয়ার থিটাকে লিখলাম 1 মাইনাস cos স্কয়ার থিটা। এই যে cos 2 থিটা সমান হলো কত না cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস প্লাস cos স্কয়ার থিটা। তো এটা হচ্ছে কত না cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, তারপরে কি হবে? তারপরে হবে না cos 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা, তারপরে cos স্কয়ার থিটা সমান আমি কি লিখতে পারি 1 প্লাস cos 2 থিটা বাই 2। মানে এটা দেখতে কি রকম লাগছে দেখ, cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cos 2 থিটা বাই 2। এবারে দুটো ফর্মুলাকে দেখ, সিমিলারিটি খুঁজে পাবি। sin স্কয়ার থিটার ফর্মুলা তো 1 মাইনাস cos 2 থিটা বাই 2, cos স্কয়ার থিটার ফর্মুলা তো 1 প্লাস cos 2 থিটা বাই 2। মানে তোকে যদি cos 2 থিটা দিয়ে sin থিটা জিজ্ঞেস করে বা cos থিটা জিজ্ঞেস করে, তাহলে তুই এখান থেকে করে নিতে পারবি। sin থিটা মানে এটা, সরি sin স্কয়ার থিটা মানে এটা, তাহলে sin থিটা মানে কি হবে, রুট ওভার করে দিলেই হয়ে যাবে, এবারে tan এর ফর্মুলা লিখে দিচ্ছি, tan a প্লাস b সমান কি হবে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। 13 নম্বর tan a মাইনাস b সমান tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। ঠিক আছে তো, বাস শুধু ফর্মুলা লিখে দিচ্ছি। tan a tan 2 থিটা যদি বলি, তখন কি হবে tan থিটা প্লাস tan থিটা মানে 2 tan থিটা, আর নিচে কি হবে 1 মাইনাস tan থিটা ইনটু tan থিটা মানে কি হবে tan স্কয়ার থিটা। cot a প্লাস b cot a মাইনাস b ফর্মুলা আমরা করি না, এই কারণে cot কে আমরা tan এ কনভার্ট করে নিতে পারি। বাকি আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিলাম, বাড়িতে ছেড়ে দিচ্ছি, সেগুলো করে নিয়ে আসবি। tan 15 ডিগ্রির মান কত, হোমওয়ার্ক দিলাম এটা। sin 15 ডিগ্রির কত হচ্ছে, cos 15 ডিগ্রি কত হচ্ছে। তারপরে tan 75 ডিগ্রি কত হচ্ছে, sin 75 ডিগ্রি কত হচ্ছে, cos 75 ডিগ্রি কত হচ্ছে। দেখ 15 ডিগ্রিকে কি রকম লিখবি, 45 মাইনাস 30 বা 60 মাইনাস 45, মানে জানা দুটো কোণ।
75 ডিগ্রিকে কি লিখবি 30 প্লাস 45। ধরো এটা আছে সাইন 75 ডিগ্রি, কি লিখবি সাইন 30 প্লাস সাইন 30 প্লাস 45। তাহলে একটা এ হলো 30, বি হলো কত 45, তাহলে সাইন 30 কস 45 প্লাস কস 30 সাইন 45 দিয়ে মান বসালে হয়ে যাবে। ত্রিকোণমিতি এই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে আমরা এখান থেকেই কন্টিনিউ করব, ঠিক আছে? ভালো করে খাতা সুন্দর করে রেডি করে রাখবি, এবং বলে দিই 15 তারিখের দিকে পরীক্ষা হবে পুরো বেসিক ম্যাথমেটিক্স, ঠিক আছে? 35 নম্বরের পরীক্ষা হবে। আমি গ্রুপে দিয়েও দিয়েছি কবে কোনটা শেষ হবে এবং পরীক্ষা হবে, ঠিক আছে? চলো।